তো স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় থাকবে। ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 70, আর সময় তোমায় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমায় থাকবে চতুর্থ অধ্যায় ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা। তোমায় থাকবে পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ। ষষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন। সপ্তম অধ্যায় অর্থনীতি ও জীবনযাত্রা। প্রাচীন ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি চর্চার নানান দিক। আর থাকবে নবম অধ্যায় ভারত ও সমকালীন বহির্বিশ্ব। ভালো, তোমরা সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নাও যে কোনো 14টি প্রতিটি প্রশ্নে, মান 1 করে 1 × 14 = 14। প্রথম, ঋগ্বৈদিক যুগে আর্যদের বাসস্থান ছিল সপ্ত সিন্ধু অঞ্চল পাঞ্জাব, গঙ্গা দোয়াব অঞ্চল আফগানিস্তান। উত্তর হবে সপ্ত সিন্ধু অঞ্চল। পরের প্রশ্ন, প্রচুর পরিমাণে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া গেছে হরিয়ানার ভগবানপুরায়, হস্তিনাপুরে, অহিচ্ছত্রে না বুরজাহোমে। উত্তর হবে ভগবানপুরায়। প্রশ্ন, শিক্ষার্থীরা গুরুদক্ষিণা হিসাবে প্রদান করত অর্থ, বস্ত্র, গরু কোনটি না? উত্তর গরু। প্রশ্ন, গৌতম বুদ্ধ শিষ্যত্ব প্রদান করেন প্রথম 4 জনকে, 5 জনকে, 1 জনকে না 10 জনকে? 5 জনকে। পরের প্রশ্ন, ষোড়শ মহাজনপদের সময় মগধে কৃষির উন্নতি হয়েছিল কারণ সবাই কৃষিকাজ করত। রাজারা কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করত। লোহার লাঙল ব্যবহার করা হতো। সব জায়গায় জমি খুব উর্বর ছিল। উত্তর হবে লোহার লাঙল ব্যবহার করা হতো। কুষাণরা ছিল স্কাইথীয় গোষ্ঠী, ইউএঝি যাযাবর গোষ্ঠী, পার্থীয় গোষ্ঠীর, ইন্দো গ্রিক গোষ্ঠীর একটি শাখা। উত্তর হবে ইউএঝি যাযাবর গোষ্ঠীর একটি শাখা। পরে যে সম্রাট অশোকের শাসন ব্যবস্থা অনেকটা নির্ভর করত আমন্ত্রদের ওপর, মহামাত্রদের ওপর, রক্তিমদের ওপর, গুপ্তচরদের ওপর। উত্তর হবে মহামাত্রদের ওপর। প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের সূচনা হয় 500, 600, 700 না 800 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ? হতে হবে 600 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। প্রশ্ন, প্রথম রূপোর মুদ্রা ভারতে চালু করেন সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, স্কন্দগুপ্ত। তবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। অভিজ্ঞান শকুন্তলম নাটকটির রচয়িতা হলেন ভাস, শূদ্রক, কালিদাস না অশ্বঘোষ? তবে কালিদাস। প্রশ্ন, বৌদ্ধ জাতকগুলির প্রত্যেকটি হলো একটি মহাকাব্য, পদ্য সংকলন, নীতি শিক্ষামূলক গ্রন্থ, নাট্যশাস্ত্র। তবে নীতি শিক্ষামূলক গ্রন্থ। প্রশ্ন, আলেকজান্ডার ধ্বংস করেন পার্সিপোলিস নগরী, তক্ষশিলা নগরী, পাটলিপুত্র নগরী, শিয়ালকোট নগরী। তবে পার্সিপোলিস নগরী। প্রশ্ন, একজন বিখ্যাত পারসিক সম্রাট ছিলেন সেলুকাস, কুরুশ, হামুরাবিব, দরায়ু। সূত্র হবে কুরুশ। প্রশ্ন, ঋগ্বৈদিক যুগে কৃষিকাজে ব্যবহৃত হতো তামার, লোহার, পাথরের না ব্রোঞ্জের যন্ত্রপাতি? উত্তর হবে তামার। পরের প্রশ্ন, মৌর্য বংশের পতন ঘটে 185 খ্রিস্টপূর্বাব্দে, 186 খ্রিস্টপূর্বাব্দে, 187 খ্রিস্টপূর্বাব্দে, 189 খ্রিস্টপূর্বাব্দে। তবে 187 খ্রিস্টপূর্বাব্দে। প্রশ্ন, ওয়ার কথার অর্থ বাণিজ্য শহর, গঞ্জ না প্রতিবেশী? উত্তর হবে শহর। প্রশ্ন, চন্দ্রকেতুগড় বর্তমান পশ্চিমবঙ্গের কোন স্থানে অবস্থিত? মেদিনীপুর, মালদহ, উত্তর 24 পরগনাতে না নদিয়াতে? উত্তর হবে উত্তর 24 পরগনাতে। পর হচ্ছে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, ইন্দো ইউরোপীয় ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? উত্তর হবে ইন্দো ইউরোপীয় ভাষা সংস্কৃত ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? উত্তর হবে অসমক। প্রশ্ন, মেগাস্টিনিসের লেখা বইয়ের নাম কি? উত্তর হবে ইন্ডিকা। প্রশ্ন, হর্ষবর্ধনকে নিয়ে লেখা বাণভট্টের প্রশস্তি কাব্যটির নাম কি? উত্তর হবে হর্ষচরিত। পরের প্রশ্ন, অর্থশাস্ত্র বইটির লেখককে? উত্তর হবে কৌটিল্য। প্রশ্ন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে প্রথম কোন ধাতুর মুদ্রা চালু হয়? উত্তর হবে রূপোর মুদ্রা। প্রশ্ন, ইলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? উত্তর হবে হরিসেন। প্রশ্ন, মগধ অঞ্চলে কোন প্রজাতির ধানের চাষ বেশি হতো? শালি প্রজাতির ধানের চাষ বেশি হতো। প্রশ্ন, জীবক পাণিনি চাণক্য কোন মহাবীরের ছাত্র ছিল? উত্তর হবে তক্ষশিলা মহাবিহারের। প্রশ্ন, গুপ্ত আমলে সোনার মুদ্রাকে কি বলা? উত্তর হবে দিনার ও সুবর্ণ। প্রাচীনকালে 2টি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম লেখো। তক্ষশিলা, নালন্দা বিশ্ববিদ্যালয়। রামায়ণে কতগুলি শ্লোক কতটি কাণ্ডে বিভক্ত আছে? রামায়ণে মোট 24,000 শ্লোক রয়েছে এবং রামায়ণ মোট 7টি কাণ্ডে বিভক্ত। বিশাখ দত্ত রচিত একটি বিখ্যাত নাটকের নাম লেখো। মুদ্রা রাক্ষস ও দেবীচন্দ্রগুপ্তম, মেঘদূতম,
কাব্যের রচয়িতাকে, উত্তর হবে কালিদাস। প্রশ্ন, কে প্রথম শূন্যের ব্যবহার করেন? উত্তর হবে সংখ্যা হিসেবে প্রথম শূন্যের ব্যবহার করেন আর্যভট্ট। প্রশ্ন, সেন্ট থমাস খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে? উত্তর হবে গন্ডোফার্নেসের আমলে। প্রশ্ন, মেসোপটেমিয়া কথার অর্থ কি? দুটি নদীর মধ্যবর্তী দেশ। পরে রয়েছে ইন্দো গ্রিক রাজাদের মধ্যে কে বিখ্যাত ছিল? তবে মিনান্দার। তিনি তাকে রয়েছে নিচের যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে, 2 গুণ 6 সমান সমান 12। প্রথম, স্নাতক কি অথবা স্নাতক কাদের বলা হতো? তাহলে বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার একটি চূড়ান্ত পর্ব উপাধি ছিল স্নাতক। স্নাতক, স্নান করা থেকে স্নাতক শব্দটির উৎপত্তি। উপাধি, 12 বছর শিক্ষা শেষে শিষ্য বা ছাত্রদের বিশেষ স্নান করার মাধ্যমে স্নাতক উপাধি দেয়া হতো। বৈদিক শিক্ষা ছিল আজকের প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই। পরে চিত্রিত ধূসর মাটির পাত্র কি? ভূমিকা, চিত্রিত ধূসর মাটির পাত্র নির্মাণ ছিল আর্য সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। এক, ধূসর মাটির পাত্র, গৃহস্থলীর কাজে আর্য ভাষাভাষীরা যে মাটির পাত্র তৈরি করত সেগুলি ধূসর রঙের ছিল। ছবি আঁকা, পরবর্তী বৈদিক যুগে এই ধূসর রঙের পাত্রগুলির গায়ে ছবি আঁকা হতো। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি? বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন হচ্ছে বুদ্ধ, ধম্ম আর সংঘ। দিগম্বর ও শ্বেতাম্বর কাদের বলে? উত্তর লিখবে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনের শেষ দিকে উত্তর ভারতে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়। এই সময় জৈন সন্ন্যাসীরা উত্তর হাইপেন পূর্ব ভারত থেকে দাক্ষিণাত্যে চলে যাওয়ার ফলে জৈনরা দিগম্বর ও শ্বেতাম্বর নামে 2 ভাগে ভাগ হয়ে যায়। দিগম্বর, জৈন সন্ন্যাসী ভদ্রভূর নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী দাক্ষিণাত্যে চলে যায়। এরা মহাবীরের মতো কোনো পোশাক না পরে কঠোরভাবে ধর্মপালন করতেন, এই জন্য এদের দিগম্বর বলা হয়। শ্বেতাম্বর, জৈন সন্ন্যাসী স্থূলভদ্রের নেতৃত্বে একদল জৈন সন্ন্যাসী উত্তর ভারতে থেকে যায়। এরা পার্শ্বনাথের মতো সাদা কাপড় পরে ধর্মপালন করত, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। অশোকের ধম্ম কি? সম্রাট অশোক ধম্ম প্রচার করেছিলেন। অশোকের ত্রয়োদশ লিপিতে ধম্ম কথাটির উল্লেখ আছে। ধর্মের মূল কথা হিংসা না করা। ধর্মে প্রাণী হত্যা বন্ধ করার কথা বলা হয়। তাছাড়া পিতা মাতাসহ সব গুরুজনদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়। ধনী দরিদ্র সব মানুষের জন্যই তিনি ধর্মের আদর্শ প্রচার করেন। সাম্রাজ্য কি? সাম্রাজ্য বলতে বোঝায় কয়েকটি অধীন রাজ্য নিয়ে গঠিত একটি বড় শাসন এলাকা। কোনো রাজার অধীন অনেক রাজ্য নিয়ে সাম্রাজ্য গঠিত হয়। কোনো একজন রাজা অন্য রাজ্য দখল করলে তার অধীনে বড় এলাকা বা সাম্রাজ্য গড়ে ওঠে। মহাজনপদগুলির প্রধান প্রধান কৃষিজ ফসলের নাম কি? মহাজনপদের যুগে কৃষি ছিল মানুষের প্রধান জীবিকা। গাঙ্গেয় উপত্যকার উর্বর মৃত্তিকাতে ধান, গম, যব, আখ, তুলো প্রভৃতি উৎপাদিত হতো। কৃষিজ ফসলের মধ্যে ধানই ছিল প্রধান শস্য। ধানের মধ্যে হচ্ছে শালি ধান। কাশ্যপন কি? মহাজনপদের যুগে মুদ্রা ব্যবস্থার বিকাশ ঘটেছিল। ব্যবসা বাণিজ্যে বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতুর মুদ্রা ব্যবহৃত হতো। আর কাশ্যপন হলো ধাতুর তৈরি বহুল প্রচলিত এইরকম এক ধরনের মুদ্রা যা সেই যুগের বিনিময় মাধ্যম ছিল। ব্রাহ্মী এবং খারষ্ঠী লিপি। উত্তর লিখবে প্রাচীন ভারতীয় উপমহাদেশে 2 রকমের লিপি ব্যবহৃত হতো, একটি ব্রাহ্মী লিপি এবং অপরটি হলো খরষ্ঠী লিপি। ব্রাহ্মী লিপি বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, খরষ্ঠী লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। সঙ্গম সাহিত্য কাকে বলে? তো লিখবে দক্ষিণ ভারতে তামিল সাহিত্যকে বলা হয় সঙ্গম সাহিত্য। প্রাচীন সঙ্গম সাহিত্যের অন্যতম উদাহরণ হলো একটি কবিতা সংকলন। এই কবিতা সংকলন থেকে সাধারণ মানুষের জীবনযাত্রার চিত্র পাওয়া যায়। প্রশ্ন, কালিদাস রচিত 2টি বিখ্যাত নাটকের নাম লেখো। অভিজ্ঞান শকুন্তলম এবং মালবিকাগ্নিমিত্রম। নগরাষ্ট্র বা পলিস কি? পর্বত সংকুলন গ্রীসে অনেকগুলি পলিস গড়ে ওঠে। 1, পলিস, প্রাচীন গ্রীসে পাহাড়ে ঘেরা অনেকগুলি ছোট ছোট রাষ্ট্র গড়ে উঠেছিল। এই ছোট ছোট রাষ্ট্রকেই বলা হতো নগরাষ্ট্র বা পলিস। বিখ্যাত পলিস, 2টি বিখ্যাত পলিস হলো এথেন্স এবং স্পার্টা। প্রাকৃতিক ধর্মীয় শাসনকেন্দ্র হিসাবে পলিস গড়ে ওঠে। কে মিশরকে নীলনদের দান বলেছে? প্রাচীন সভ্যতা ও পিরামিডের দেশ মিশরকে নীলনদের দান বলা হয়। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলে মন্তব্য করেছেন। নীলনদ মরুপ্রায় মিশরের জীবনরেখার মতো প্রবাহিত। নীলনদ না থাকলে মিশর দেশটিও মরুভূমি হয়ে যেত, এই জন্য হেরোডোটাস মিশরকে নীলনদের দান বলেছেন। আর্যভট্ট রচিত 2টি বিখ্যাত গ্রন্থের নাম লেখো। গুপ্তযুগের বিখ্যাত পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিদ ও গণিতবিদ ছিলেন আর্যভট্ট। আর্যভট্ট রচিত 2টি বিখ্যাত গ্রন্থ হলো আর্যভট্টীয় এবং সূর্য সিদ্ধান্ত।
4 দাগের হচ্ছে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। 4 থেকে 5টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 3 করে, 3 গুণ 5 = 15। প্রথম, চতুরাশ্রম প্রথা কি? উত্তর লিখবে। আর্যদের সমগ্র জীবন ছিল ছকে বাঁধা 4টি পর্যায়ে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস বিভক্ত। চতুরাশ্রম প্রথা 1 দিয়ে লিখবে ব্রহ্মচর্য। এই পর্যায়ে শিষ্য বা ছাত্ররা গৃহ থেকে পড়াশোনা করত। গার্হস্থ্য, পড়াশোনা শেষে ছাত্ররা নিজের বাড়িতে ফিরে এসে বিবাহ করে সংসার পালন করত, যা গার্হস্থ্য নামে পরিচিত। বানপ্রস্থ, এই পর্যায়ে বনবাসী জীবন পালন করতে হতো। সন্ন্যাস, বনে কুটির তৈরি করে বাকি জীবন সেখানে ঈশ্বর চিন্তায় কাটাতে হতো। এই চতুরাশ্রম প্রথা শূদ্রক ছাড়া বাকি 3 বর্ণের ক্ষেত্রে চালু ছিল। রন্তিন কাদের বলা হতো? তার সঙ্গে সভা ও সমিতি বলতে কী বোঝো? বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করতেন তাদের রন্তিন বলা হতো। রন্তিন এর ধারণা থেকেই পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে। সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে রাজাকে সব বিষয়ে সাহায্য করত। সভা ও সমিতি নামে 2টি প্রতিষ্ঠা। সভা গঠিত অভিজ্ঞ ও বয়স্ক ব্যক্তিদের নিয়ে, আর সমিতি সকল মানুষ যোগ দিতে পারত। এখানে রাজনীতি বিষয়ে নানা রকম আলোচনা হতো। অষ্টাঙ্গিক মার্গ কি? গৌতম বুদ্ধ বলেছেন মানুষের জীবন দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য 8টি উপায় রয়েছে। এই 8টি উপায়কে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। মার্গ মানে পথ। অষ্টাঙ্গিক মার্গ বা পথ হলো 1 সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি। এই অষ্টাঙ্গিক মার্গ পালন করলে মানুষের দুঃখ কষ্টের হাত থেকে মুক্তি পাবে বলে বুদ্ধ মনে করতেন। পড়ছে মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করত? মৌর্য সম্রাটরাই প্রথম গুপ্তচর নিয়োগ করেছিলেন। গুপ্তচরেরা সন্ন্যাসী, ছাত্র, ব্যবসায়ী, ভিখারিণী প্রভৃতি অনেক ছদ্মবেশ ধরে কাজ করত। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব রকম বা সব খবর সম্রাটের কাছে চলে আসতো। গুপ্তচর নিয়োগের কারণ। মৌর্য সম্রাটদের গুপ্তচর নিয়োগের কারণগুলি ছিল: 1 সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তের খোঁজখবর আনা, 2 অচেনা বিদেশি বা সন্দেহজনক লোকের ওপর নজর রাখা, 3 রাজকর্মচারী ও রাজপুত্রদের ওপর নজর রাখা। এলাহাবাদ প্রশস্তির গুরুত্ব কী? এলাহাবাদের কৌশম্বী গ্রামে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের একটি লিপি পাওয়া যায়। এই লিপিতে সমুদ্রগুপ্ত সম্পর্কে শুধু ভালো কথাই লেখা আছে বলে একে এলাহাবাদ প্রশস্তি বলা হয়। এই এলাহাবাদ প্রশস্তিটি রচনা করেছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। এই প্রশস্তি থেকে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজ্যজয় প্রভৃতি সম্বন্ধে জানা যায়। যে বেশিরভাগ মহাজনপদগুলি কেন গাঙ্গেয় উপত্যকায় গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বেশিরভাগ মহাজনপদ গাঙ্গেয় উপত্যকা বা অঞ্চলে গড়ে উঠেছিল। কারণ 1 কৃষি সুবিধা। কৃষিকাজ ছিল এই সময়ের মানুষের প্রধান জীবিকা। উর্বর পলিযুক্ত মাটি ও জলসেচ সুবিধার জন্য এই অঞ্চলে কৃষির উন্নতি ঘটে। 2 ব্যবসা বাণিজ্য। নদী ছিল বাণিজ্যের প্রধান মাধ্যম। গঙ্গা, যমুনা, সোন, গণ্ডক প্রভৃতি নদীপথে বাণিজ্য চলত। এই কারণে গাঙ্গেয় উপত্যকায় বেশিরভাগ মহাজনপদ গড়ে উঠেছিল। অগ্রহার ব্যবস্থা। গুপ্ত যুগে বিভিন্ন রকমের ভূমিদান ব্যবস্থা প্রচলিত ছিল। এমনই কয়েকটি নিষ্কর ভূমিদান ব্যবস্থা হলো অগ্রহার। 1 বাংলার তাম্রলেখ। বাংলায় পাওয়া গুপ্ত আমলের একটি তাম্রলেখ থেকে গুপ্ত যুগে দানের উদ্দেশ্যে কেনা জমির কথা জানা যায়। ওই জমিগুলি ব্রাহ্মণ বা বৌদ্ধ বিহারকে দান করা হতো। জমিগুলি নিষ্কর ছিল। 2 জমিদান। গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে বৌদ্ধ বিহার বা ব্রাহ্মণকে জমিদান করা হতো। এই জমিদানকেই বলা হয় অগ্রহার ব্যবস্থা। ফলাফল: অগ্রহার ব্যবস্থার ফলে কৃষিকাজ ও কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছিল। টিকা লেখো নালন্দা মহাবিহার। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তরটা দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা নিয়ে বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামি বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও। পরে 4 নয় টিকা লেখো তক্ষশিলা মহাবিহার। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে পরিচালনা ও নিয়মকানুন। 2 দিয়ে পয়েন্ট করবে শিক্ষা পদ্ধতি বা শিক্ষাদান পদ্ধতি। 3 দিয়ে পয়েন্ট করবে পাঠ্য বিষয়। 4 দিয়ে পয়েন্ট করবে গুরুত্ব। পরে 4-10 টিকা লেখো গান্ধার শিল্প। পয়েন্ট করবে ভূমিকা। প্রথম পয়েন্ট করবে শিল্পের বিষয়বস্তু। 2 দিয়ে পয়েন্ট করবে বুদ্ধমূর্তির বৈশিষ্ট্য। 3 দিয়ে পয়েন্ট করবে গুরুত্ব। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে 5-এর দাগে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। 8 থেকে 10টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম, টিকা লেখো গুপ্ত ও পল্লব আমলের শিল্প চর্চা। পরের প্রশ্ন, সম্রাট অশোকের ধর্মনীতি বা ধর্মনীতির বর্ণনা দাও। পরের প্রশ্ন, মৌর্য যুগের সমাজ ও অর্থনীতির পরিচয় দাও। স্তূপ, চৈত্র, বিহার বলতে কী বোঝো? পরের প্রশ্ন, গুপ্ত আমলের বাণিজ্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতের চিকিৎসা ব্যবস্থা ও বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত বিবরণ দাও।
ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তাহলে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেরি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে।